এই যে ত্রয়োদশ সংশোধনী, তো আমরা সবাই জানি যে একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এটা গৃহীত হয়েছিল। 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা হয়, তখন এটা প্রধানত আওয়ামী লীগের দাবি ছিল, বিএনপি যেটা মেনে নিয়েছিল, অন্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল, এবং সব রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে, এবং শুধু রাজনৈতিক দল না, জনগণ এবং সিভিল সোসাইটি এবং যারা ওয়াকেফাল জনগোষ্ঠী, যারা পড়াশোনা করেন, পত্রিকা দেখেন, খবরাখবর রাখেন, সবারই দাবি ছিল যে নিরপেক্ষ একটা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে। তো এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করার যে ইতিহাস, সেটাও কিন্তু আপনি সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে একটা প্রয়োজনীয় উপাদান। কিন্তু বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যেই বেঞ্চ এটাকে অসাংবিধানিক ঘোষণা করে, তারা এইগুলোও বিবেচনায় আনেন নাই, যে এটা কীভাবে আসলো এবং এটা বাতিল করার ফলাফল কি দাঁড়াবে, কোনো কিছুই ওনারা বিবেচনা না করে ওনারা শুধুমাত্র ওনাদের একটা খুবই বায়বীয় একটা সাংবিধানিক ধারণা ভিত্তিতে ওনারা এটাকে বাতিল করে দিয়েছেন। এবং এটা বাতিল করার জন্য ওনারা অনেক বিস্তর বিভিন্ন বই টই থেকে অনেক উদ্ধৃতি দিয়েছেন, যেগুলো সরাসরিভাবে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু দেয় না। হ্যাঁ, অনেক ধরনের থিওরিটিক্যাল আইডিওলজিক্যাল বই টই আছে, ওগুলো আপনার ভালো জিনিস, ওগুলো দিয়ে ফাউন্ডেশন তৈরি হয়েছে ডেমোক্রেসির। কিন্তু আমাদের দেশের যে সুনির্দিষ্ট সমস্যা, একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার, ওই যেই সমস্ত জিনিসের উদ্ধৃতি দিয়ে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন, সেই সমস্ত বিষয়, এগুলোর ব্যাপারে কোনো সমাধান আপনাকে দেয় না। এবং ওনারা সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে প্রায় 750 পৃষ্ঠার একটা রায় লিখেছেন। হ্যাঁ, এবং এটা তো আমি মনে করি খুবই একটা অপচয় হয়েছে, আদালতের সময় অপচয় হয়েছে, এবং এটা পরিবেশের জন্য ভালো হয়নি। এখন আমাদের আপিল করতে হলে 750 পাতা করে 10টা পেপার বুক তৈরি করতে হচ্ছে। কাজে এই জাজমেন্টটা আইনগতভাবে দুর্বল, এটার কাঠামোগতভাবে দুর্বল, এবং এটা আমি একবার এক জায়গায় বলেছিলাম যে ত্রয়োদশ সংশোধনী রায় হচ্ছে একটা রায় কিভাবে না লিখতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এ বিষয়টা হলো যে বিচারপতি খায়রুল হক এবং তার সাথে যারা একমত পোষণ করেছেন 4 জন, আরও 3 জন, মোট 4 জন বিচারপতি, তারা আমি যেমনটা বলছিলাম যে ওনাদের এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারে একটা প্রধান ওনাদের অবজেকশন ছিল যে এখানে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকেন। তো এই যুক্তিটা আবার যারা মাইনরিটি জাজ ছিলেন, জাস্টিস সোহাব মিয়া, জাস্টিস ইমান আলী, ওনারা খণ্ডন করেছেন। ওনারা খণ্ডন করতে গিয়ে বলেছেন যে আমাদের দেশে তত্ত্বাবধায়ক ছাড়াও অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকেন, যেমন টেকনোক্র্যাট মন্ত্রীরা ক্ষমতায় থাকেন। এবং সেই প্রসঙ্গে মাননীয় প্রধান বিচারপতি আরেকটা খুবই উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছেন, সেটা হলো আমরা গত 10 বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিলেন প্রধানমন্ত্রীর, এবং অনেক ক্ষেত্রেই উপদেষ্টাদের ক্ষমতা নির্বাচিত মন্ত্রীদের চেয়েও বেশি ছিল। কাজে আমরা তো অনির্বাচিত ব্যক্তিকে দেশ পরিচালনার ক্ষেত্রে মেনে নিচ্ছি। যেহেতু আমরা মেনে নিচ্ছি, জনগণ যদি নির্বাচনের 90 দিনের জন্য মেনে নিতে চায়, তাহলে তো এটা আদালতের বলা উচিত না যে এটা জনগণ করতে পারে না। জনগণের ইচ্ছাই সর্বোচ্চ। কাজেই জনগণ যদি ইচ্ছা করে যে তারা 90 দিনের জন্য অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা শাসিত হবে, যাতে করে একটা দেশে সুষ্ঠু নির্বাচন হয়, সেই জিনিসটা তো আদালত বাতিল করতে পারে না। যেহেতু আদালত, এই পুরো সংশোধনীটা এসছে জনগণের একটা বৃহৎ ঐক্যমতের ভিত্তিতে। এটা বলতে চেয়েছি যে ওনারা সব ক্ষেত্রে ভুল করেছেন এই জাজমেন্ট করতে। ওনারা সংবিধান আইন ব্যাখ্যা করার নিয়ম নীতি প্রয়োগ করতে ভুল করেছেন। ওনারা দেশের বাস্তবতা বিবেচনায় নেননি। ওনাদের রায়ের ফলে যে দেশে গণতন্ত্রহীন হয়ে যাবে, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র চালু হবে এবং 1000 মানুষকে জীবন দিয়ে সরকার পরিবর্তন করতে হবে, এই সমস্ত কোনো কিছুই ওনারা বুঝতে পারেন না। এবং একটা সাংবিধানিক আদালত হিসাবে এগুলো ওনাদের বিবেচনায় নেওয়া উচিত ছিল। কাজেই ওনারা আইন বুঝতেও ভুল করেছেন, আইন প্রয়োগ করতেও ভুল করেছেন এই জাজমেন্টের ক্ষেত্রে। কাজেই এটা সম্পূর্ণভাবে একটা ভুল জাজমেন্ট। আমি তো মনে করি হয়তো এই বিষয়ে আমরা আদালতে সাবমিশন রাখবো যে এটা কি হবে। তবে আমার মতামত হচ্ছে, এবং এই মতামত আমি আমার ধারণা আগেও বলেছি, পঞ্চদশ সংশোধনী মামলার সময়ও বলেছিলাম, যে এখন এই রায়ের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক ফিরে আসে, আমার ধারণা, আমার মতামত, আইনগত মতামত হচ্ছে এটা এই
যেই এখন যে নির্বাচন হবে তার পরের নির্বাচনের ক্ষেত্রে কার্যকর হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে যে সংসদ ভেঙে দেওয়ার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটা গঠিত হয়, কাজেই আমরা সংবিধানের ওই যে ফর্মুলা তার মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ফেলা যাবে না। কাজেই এখনকার যে আমাদের সাংবিধানিক অবস্থা এটা একটা ভিন্ন সাংবিধানিক অবস্থা, এবং এই অবস্থায় আমার মত হচ্ছে, এবং আমি এটাই কোর্টকে সাবমিশন করব, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে, এবং রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তারা এর পরবর্তী নির্বাচন করবে।